এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ৭১-এর মার্চেই রূপ নেয় মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতির। মুক্তির ডাক দেন বঙ্গবন্ধু। শোষণ থেকে মানচিত্রকে বাঁচাতে পাক সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিরা। বিএনপির জঙ্গিবাদী কর্মকাণ্ডের কারণে স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। সংসদে প্রধানমন্ত্রী। ১৫ মার্চের মধ্যে রাজধানীর সব বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার তথ্য এবং ছবি থানায় জমা দেবার নির্দেশ ডিএমপির। নগরবাসী নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতার আহ্বান। রাজধানীর রামপুরায় ভাই বোনের অস্বাভাবিক মৃত্যু। প্রাথমিক ধারণা খাদ্যে বিষক্রিয়া। ময়নাতদন্তের পর জানা যাবে বলছে চিকিৎসক। এবং ইনজুরির কারণে এশিয়া কাপে আর খেলছেন না কাটার মাস্টার মুস্তাফিজ। দলে ফিরলেন তামিম ইকবাল। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। আজ ১ মার্চ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতির রূপ নিয়েছিল এ মাসেই। গণতন্ত্রের মূল আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করতে চেয়েছিল তৎকালীন সামরিক সরকার। সাধারণ মানুষের মাঝে স্পষ্ট হয়ে উঠেছিল বাংলাদেশকে স্বাধীন করতে না পারলে দেশের মানুষের ওপর বৈষম্য আর নির্যাতনের অবসান ঘটবে না। তাই শোষণ থেকে মুক্ত হতে বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে। আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। ৫২, ৬৬, ৬৯ এবং সবশেষ ১৯৭১। দীর্ঘ ১৯ বছরের রক্তঝরা বেগবান আন্দোলন নতুন করে এক জাগরণের প্রেক্ষাপট তৈরি করেছিল, যে ঢেউয়ের শীর্ষবিন্দু ছুঁয়েছিল ১৯৭১-এর মার্চ মাসে। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও আজকের এই দিনে এক বেতার ভাষণে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন পাকিস্তানি শাসক ইয়াহিয়া খান। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সে অন্যায়ের প্রতিবাদ করতে তৎকালীন রেসকোর্স ময়দানে জনসভার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বজ্রকণ্ঠে ভেসে আসে মুক্তির ডাক। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যে ভাষণের 18 দিন পরেই 9 মাসের এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে জাতি। যে যুদ্ধে জয়ী হয়ে পৃথিবীর বুকে এক নতুন মানচিত্রের জন্ম হয়, যার নাম বাংলাদেশ। গবেষকরা বলছেন স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য এ মার্চকে কেন্দ্র করেই। ঢাকা কেন্দ্র হলেও ঢাকা থেকে যেসব দিক নির্দেশনা যেত, এগুলির প্রতি তাকিয়ে থাকতো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল। পূর্ব প্রস্তুতি হিসাবে প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু আপনার একটা ট্রেনিং ক্যাম্প শুরু হয়ে গিয়েছিল। একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক আর বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে ওঠার যে স্বপ্ন দেখা হয়েছিল ৭১-এ, স্বাধীনতার ৪৫ বছর পরেও তা সমাজ আর রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। মুক্তিযুদ্ধের যে চেতনার কথাটি বলি আমরা, যে একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বাংলাদেশে গড়ে উঠবে, এমন একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। দুঃখের বিষয় হচ্ছে গত কয়েক বছরের ঘটনাবলী যেটি প্রমাণ করে সেই জায়গাটায় যে সমাজ ও রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়নি। যে চেতনা নিয়ে মানুষ সেদিন রাস্তায় নেমেছিল তা সবার মাঝে জাগ্রত করে রাখার কথা জানালেন তারা। ৭১-এর মুক্তির যুদ্ধে বাংলাদেশের জন্ম হয়েছিল একটি আধুনিক রাষ্ট্র হিসেবে, যে রাষ্ট্রের নীতিতে ছিল না ধর্ম আর জাতিগত পরিচয়ের কোনো দ্বন্দ্ব। তারপরেও স্বাধীনতার পরবর্তী সময়ে এসেছে অনেক বাধা। তাই সেদিনের যোদ্ধারা বলছেন, যদি এ বাধা অতিক্রম করা যায় তাহলে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে অনেক দূর। শাফিন জাহিদ, সময় সংবাদ, নবীনগর, সাভার। দেশের সব বৌদ্ধভূমি খুঁজে বের করা গেলে ৭১-এ মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখের বেশি হতে পারে, এমন অভিমত প্রকাশ করে মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় গণহত্যা হয়েছে ৭১-এ। এদিকে স্বাধীনতার 4 দশক পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ইঙ্গিত দিচ্ছে যে ধারণার চেয়েও বেশি বাঙালিকে হত্যা করেছে পাকিস্তানিরা। সেলিয়া সুলতানার রিপোর্ট।
No, neither did we. But we all wanted to know, and there's a পাকিস্তানিরা যে অন্তত ৩০ লাখ বাঙালিকে হত্যা করতে চেয়েছিল তার প্রমাণ মিলেছে সে সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনুসন্ধান শেষে মার্কিন সাংবাদিক ও গবেষক রবার্ট পেইনের লেখা মেসাকার বইটিতে। সেখানে তিনি উল্লেখ করেন ৩০ লাখ বাঙালিকে হত্যা করো, তখন তারা আমাদের হাত চেটে খাবে। সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে এভাবেই গণহত্যার নির্দেশ দেন ইয়াহিয়া, যার নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। এর প্রতিফলন দেখা যায় পাকিস্তানিদের নির্মম গণহত্যায় পুরো দেশে ছড়িয়ে থাকা বধ্যভূমি, যার ৯০% এখন নিশ্চিহ্ন। স্বাধীনতার ৪ দশক পর প্রশ্ন জেগেছে, এতদিন কেন ৩০ লাখ শহীদের কথা বলা হয়েছে? মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় গণহত্যা হয়েছিল বাংলাদেশে। তাদের মতে সবগুলো বধ্যভূমি খুঁজে বের করা গেলে ১৯৭১ সালের গণহত্যায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যাবে ৩০ লাখ। প্রায় ৩৫০০ বধ্যভূমি শনাক্ত করা হয়েছিল, যেখানে ৫০ থেকে ৫-১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। মতিউর রহমান নিজামীর এলাকায় কুয়া ছিল, সেই কুয়ার মধ্যে অন্তত ৩৫০ থেকে ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। চুকনগরের বধ্যভূমিতে কয়েক ঘন্টার নোটিশে সেখানে ১০,০০০-এর উপরে মানুষকে হত্যা করা হয়েছে। মহেশখালীতে একদিনে কয়েক হাজার মানুষকে তারা ওই মন্দির চত্বরে হত্যা করেছে। এবং আমাদের মনে হয় বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে জানা যাবে ৩০ লক্ষ নয় ৪০-৫০ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে ওই ৭১-এর ৯ মাসে। এরই মধ্যে ৭১-এর মানবতা বিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলা তদন্তে গণহত্যার বিষয়টি উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর প্রত্যেকটি তদন্তে গণহত্যার বিবরণ নতুন করে ভাবাচ্ছে মুক্তিযুদ্ধে কত বাঙালিকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদাররা। গণহত্যার দায়িত্ব দিতে হবে যারা সিনিয়র অফিসার ছিল, এই দেশে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, যাদের অধীনে সেনাবাহিনী বা অক্সিলারি ফোর্স কাজ করেছে বা আল বদর আল শামস কাজ করেছে, তাদেরকে সেই দায়িত্বটা দিতে হবে। জেনেভা কনভেনশনে স্পষ্ট বলা আছে কতগুলো অপরাধের কোনো ক্ষমা নাই, এই জেনোসাইড তার মধ্যে একটা। তারা বলছেন এসব তদন্ত যেমন হতে হবে দ্রুত তেমনি নির্ভুল, আর তাতে মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের নৃশংসতা আর গণহত্যা বিশ্বের কাছে তুলে ধরার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। ট্রাইব্যুনালে সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিএনপি জামাতের জঙ্গিবাদী কর্মকাণ্ডের কারণে স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে ১০ম জাতীয় সংসদের ৯ম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি একথা বলেন। এ সময় তিনি শিশু হত্যাকারীদের ঘৃণ্য জীব উল্লেখ করে বিকৃত মানসিকতার এসব হত্যাকারীদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিএনপি একটা জঙ্গি সংগঠন এবং জামাত, তাদের সাথে এই বিএনপি জামাত হচ্ছে এদেশে জঙ্গি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড লিপ্ত। এখনো সেই ঘটনা তারা ঘটিয়ে যাচ্ছে বিভিন্নভাবে। বিএনপি জামাত জোট নির্বাচনে আসেনি, এটা তাদের রাজনৈতিক একটা ভুল, কিন্তু সেই ভুলের খেসারত তো বাংলাদেশের জনগণ দেবে না, এই খেসারত তাদেরই দিতে হবে। আজকে তারা প্রতিটি ক্ষেত্রে, এমনকি স্থানীয় সরকার নির্বাচনে তারা তাদের প্রতীক নিয়ে অংশগ্রহণ করছে, কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করছে। এই ১/১১ পর ওই পত্রিকা সমানে আমাকে দুর্নীতিবাজ বানাবার জন্য মিথ্যা কথাগুলি লিখে গেছে, অসত্য তথ্য দিয়ে গেছে। আর সেই অসত্য তথ্যের সাপ্লায়ারকে ডিজেফাই, তাদের সাথে কি এমন সখ্যতা ওই এডিটরের ছিল, আমি সেটাই প্রশ্ন করি। এদের ষড়যন্ত্র এখনো শেষ নাই। এরা এখনো ভাবে বোধহয় যে কোনো মতে যদি একটু গণতন্ত্রকে ধরাশায়ী করা যায় আর অগণতান্ত্রিক পন্থায় কিছু আসে, তাহলেই তাদের কপালটা খুলবে। আল্লাহর রহমতে বাংলাদেশে তা হবে না। যারা এই শিশু হত্যা করে তারা সমাজের সব থেকে ঘৃণ্য জীব, তাদেরকে আমি ধিক্কার জানাই। আর যারা এই শিশু হত্যার সাথে জড়িত, যদি কেউ পালিয়ে গিয়ে থাকে তাদের ধরিয়ে দিন, তাদের উপযুক্ত শাস্তি অবশ্যই আমরা দেব। বাংলাদেশের আকাশ সীমায় কোনো বিদেশি বিমান অনুপ্রবেশ করলে সর্বোচ্চ ২ কোটি টাকা জরিমানা এবং ৭ বছরের কারাদণ্ডের দণ্ডিত হবে সেই বিমানের বৈমানিক। এমন বিধান রেখে বেসামরিক বিমান চলাচল আইন ২০১৬-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এছাড়া বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট আইনের সংশোধন ও নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই আইন অনুযায়ী উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সরকারের বেঁধে দেয়া দামের সর্বোচ্চ ১০ ভাগ বেশি অথবা কম দর উদ্ধৃত করা যাবে। এই সীমার বাইরে গেলে দরপত্র বাতিল হবে। পরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রশাসনিক সংস্কার বিষয়ক জাতীয় কমিটি নিকারের বৈঠক হয়। এতে নরসিংদীর মাধবদী এবং পটুয়াখালীর মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে
থানায় উন্নীতের সিদ্ধান্ত নেওয়া হয়। আর ফরিদপুরের আলফাডাঙ্গাকে পৌরসভা হিসেবে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। ফ্লাইটে নিরাপত্তা কর্মকর্তা নিয়োগের বিধান, যেটা আগে ছিল না, বিমান দুর্ঘটনার শিকার ব্যক্তি এবং তাহার পরিবারকে সহায়তা প্রদান, বেসামরিক বিমান পরিবহনে অর্থনৈতিক উন্নয়ন ও তার নিয়ন্ত্রণ, এই বিধানগুলো এখন নিয়ে আসা হয়েছে। ইচ্ছাকৃতভাবে বিমানের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশের আকাশসীমায় অনুপ্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ 7 বছর ও সর্বনিম্ন 3 বছর সশ্রম কারাদণ্ড এবং ন্যূনতম 2 কোটি টাকা অর্থদণ্ডের বিধান করা হয়েছে। রাজধানীতে জঙ্গি তৎপরতা সহ অন্যান্য অপরাধ কমাতে তথ্য ভান্ডার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এতে থাকছে বাড়ির মালিক, ভাড়াটিয়া, গৃহকর্মী, গাড়ি চালকের ছবি সহ বিস্তারিত তথ্য। এছাড়া তথ্য থাকছে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানেরও। ডিএমপি কমিশনার জানিয়েছে 15 মার্চের মধ্যে নিজ নিজ থানায় এসব তথ্য জমা দিতে হবে। এদিকে ডিএমপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাড়ির মালিক এবং ভাড়াটিয়ারা। প্রতিদিনই বাড়ছে মেগাসিটি ঢাকার উপর মানুষের চাপ। জীবন ও জীবিকার টানে অনেকে বাধ্য হয়ে থাকছেন রাজধানীতে। আবার এই জনারণ্যে পরিচয় গোপন করে ঘাঁটি গাড়ছে জঙ্গিসহ নানা অপরাধের হোতারাও। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর, দক্ষিণ খান সহ বেশ কয়েকটি জায়গায় এ কায়দায় জঙ্গিদের আশ্রয় নেওয়ার প্রমাণ মেলার পর নড়ে চড়ে বসেছে পুলিশ। উদ্যোগ নিয়েছে আগামী 15 মার্চের মধ্যে ভাড়াটিয়া, বাড়িওয়ালা সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য নিয়ে তথ্য ভান্ডার করার। এই তথ্যাদি আমরা নিচ্ছি শুধু ঢাকা মহানগরকে এবং ঢাকার সম্মানিত নগরবাসীর নিরাপত্তা বিধানের জন্য, এবং এখানে এই তথ্যাদি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, সংরক্ষিত থাকবে আমাদের কাছে। এটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আমার বাড়িতে থেকে আমার ভাড়াটিয়া যদি কোনো সন্ত্রাসী কার্য করে, আমি বাড়িওয়ালা হিসাবে তার দায় দায়িত্ব এড়াতে পারবো না। তার আশ্রয় দেওয়ার দায় দায়িত্ব, সহায়তার দায় দায়িত্ব, পৃষ্ঠপোষকতার দায় দায়িত্ব এড়াতে পারবে না। সবাই আইন আমলে আসবে। এদিকে পুলিশের এই উদ্যোগকে বেশ উৎসাহের সঙ্গে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী। আপনি যদি রাইট থাকি, আমার যদি আইডি কার্ড রাইট থাকে, আমার পরিচয় রাইট থাকে, এটা হয়রানি কেন না? আমি তো মনে করি এটা সেফ, এটা রাষ্ট্রের জন্য সেফ, এটা দেশের জন্য সেফ। আমরা কেন করব না? আমার আরেকটা বাড়ি আছে মিরপুরে, ওখানেও আমাদের এই কাগজগুলা যে আসছে থানার থেকে আমরাও অলরেডি ওখানে দিয়ে দিছি। সবার তথ্যগুলি যদি জানা থাকতো তাহলে আমরা সেইভাবে কাজগুলি তারা রিপোর্ট করলে হয়তো দেখতে পারতাম যে কারো হাত জড়িত আছে নাকি। ঢাকা মহানগর পুলিশ আশা করছে সফলভাবে তথ্য ভান্ডারটি গড়ে তোলা গেলে রাজধানীর অপরাধ চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। পার্কিংয়ের জন্য রাখা বেসমেন্টে গড়ে তোলা বাণিজ্যিক প্রতিষ্ঠান অপসারণের সময় দেওয়া হলো 1 মাস। প্রয়োজনে বাধ্য করা হবে বলে জানালেন মন্ত্রী। এবং রাজধানীর হাতিরপুরে একটি ভবনে 8 তলায় ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিসে প্রায় আধা ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে সম্পূর্ণ পুড়ে গেছে টাইলসের অফিস। রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় ভাই বোনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পরিবার। তবে চিকিৎসক বলছে খাদ্য বিষক্রিয়া না অন্য কারণে মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পরই জানা যাবে। এদিকে তদন্তে নেমেছে পুলিশ। বাকরুদ্ধ বাবা। প্রতিদিনের মতো সন্তানরা স্কুল শেষে বাসায় ফিরে খাবার খেয়ে ঘুমালেও আজকের ঘুম যে জীবনের শেষ ঘুম হবে তা হয়তো কখনোই ভাবেননি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সোমবার বিকেলে ঘুম থেকে আর জেগে ওঠেনি সন্তান দুটি। স্বজনরা জানায় বাবা মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে রোববার বনশ্রীর একটি চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেয়ে অবশিষ্টাংশ বাসায় এনে ফ্রিজে রেখে দেন মা। সোমবার দুপুরে সেই খাবার খেয়ে সন্তানরা ঘুমাতে গেলে শত চেষ্টায় ঘুম থেকে আর ওঠেনি তারা। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যার দিকে ওর মা ডাকতেছে, উঠো না, উঠো, নামাজ টামাজ পড়ো, আর নড়ে না। চিকিৎসক বলছেন ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর মূল কারণ। আমি দেখার পর যেহেতু মৃত পাই, আমার কাছে সন্দেহজনক মনে হয়, আমি এই জন্য পোস্টমর্টেমে দিয়েছি। পোস্টমর্টেম হলে কনফার্ম হওয়া যাবে স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু। খাদ্যে বিষক্রিয়া সহ অসঙ্গতিপূর্ণ সব বিষয় মাথায় রেখেই ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যখন ঘুম থেকে উঠতেছে না তখন তার মা তাদের ডাকাডাকি করছে, বাবা ওঠো, তো উঠতেছে না। তখন তার মা ওই তার আত্মীয় স্বজন যারা আছে তাদের খবর দিছে,
আইসা তাড়াহুড়ো করে ওই যে আমাদের রামপুর বনশ্রীতে আর একটা হাসপাতাল আছে আলরাজি, সেখানে নিয়ে গেছিল, সেখান থেকে আলরাজি আবার ঢাকা মেডিকেল ব্যাক করেছে। দেখতেছি আমরা অন্য কোনো বিষয় আছে কিনা। নিহত নুসরাত আমান ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণী আর আলবিয়ামান হোলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। সোমবার দুপুরে সাতক্ষীরায় ইউএসএইডের অর্থায়নে পরিচালিত এক মৎস্য খামার পরিদর্শন শেষে তিনি একথা বলেন। বাংলাদেশ সহ পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই জঙ্গি তৎপরতা বিরাজ করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলছেন, যা সত্যিই প্রশংসনীয়। যারা শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেবার চক্রান্ত করেছিল, তদন্ত কমিশন করে তাদের মুখোশ উন্মোচন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, যারা চক্রান্তের সঙ্গে জড়িত বাংলার জনগণ তাদের ক্ষমা করবে না। যারা ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনাকে অন্যায়ভাবে বন্দী করেছিল, ওই চক্রান্তকারীরা এখনো সচেষ্ট আছে। যারা মিথ্যা সংবাদ ছাপিয়ে শেখ হাসিনাকে বন্দী করেছিল, এই বাংলাদেশে তাদের কোনো ক্ষমা হতে পারে না, ক্ষমা হওয়ার যোগ্য তারা নয়। যারা শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের কমিশন করে তাদের চরিত্র উদ্ঘাটন করতে, মুখোশ উন্মোচন করতে হবে। রাজধানীর পল্টন থানার নাশকতার 3 মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ 15 মার্চ পর্যন্ত বাড়িয়েছেন আদালত। সোমবার দুপুরে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, এই জামিনের মেয়াদ শেষ হওয়ার পর মির্জা ফখরুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। গত বছরের 24 নভেম্বর পল্টন থানার এই 3 মামলায় বিএনপির এই নেতাকে হাইকোর্টের দেয়া 3 মাসের জামিনের মেয়াদ শেষ হয় গত 26 ফেব্রুয়ারি। এদিকে জামিনে থাকা অবস্থায় বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্যের বিষয়ে হলফনামা আকারে আজ ব্যাখ্যা দিয়েছেন মির্জা ফখরুল। এর পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ সংবিধান মানতে হলে বিচার বিভাগকে মানতে হবে জানিয়ে ভবিষ্যতে বিচার বিভাগ নিয়ে মন্তব্যের ক্ষেত্রে মির্জা ফখরুল সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বিএনপির চেয়ারপারসন এবং ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কমিশনের প্রধান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এই তফসিল ঘোষণা করেন। আগামী 2 মার্চ এই 2 পদের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। তবে মনোনয়ন তোলার অধিকার থাকলেও বেগম জিয়া এবং তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে শীর্ষ এই 2 পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করবেন না বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন পরিচালনা কমিশন দলের চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খানকে রিটার্নিং অফিসার এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য সাবেক প্রতিমন্ত্রী জনাব আব্দুল মান্নানকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করেছে। বিএনপি সবসময় সবাইকে গণতান্ত্রিক সুযোগ দিতে আগ্রহী, কিন্তু তাদের জনপ্রিয়তা, এই নেতৃবৃন্দের জনপ্রিয়তা এমনই আকাশচুম্বী, এদের বিরুদ্ধে কেউ নির্বাচন করতে আগ্রহী নয়। সকলের সম্মান এই ব্যক্তিত্বের প্রতি রয়েছে, সুতরাং আমরা এই পদে কোনো নির্বাচন দেখতে চাই না। প্রবাসের সময় আরও থাকছে। আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে টিকে রইল পাকিস্তান। সম্মান বাঁচানোর লড়াইয়ে 7 উইকেটের জয় আফ্রিদির দলের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। পার্কিংয়ের জন্য রাখা বেসমেন্টে গড়ে তোলা বাণিজ্যিক প্রতিষ্ঠান আগামী 1 মাসের মধ্যে অপসারণের সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠায় রাজুক কেউ দায়ী করে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী বলেছেন, বাড়ির মালিকদের পার্কিংয়ের জন্য জায়গা রাখতে বাধ্য করা হবে। অন্যদিকে আবাসিক এলাকাতে বাণিজ্যিক প্রতিষ্ঠান মুক্ত করার প্রথম পদক্ষেপ হিসেবে ধানমন্ডি থেকে এই সব প্রতিষ্ঠান উচ্ছেদের দাবি জানিয়েছে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। সাদিদ রাজুর রিপোর্ট।
হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল সহ ঢাকার 2 সিটি কর্পোরেশনের আবাসিক এলাকায় গড়ে উঠেছে 6000-এর বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসবের আবার 4 ভাগের 3 ভাগই অনুমোদনহীন। তাই বসবাসের জন্য গড়ে তোলা আবাসিক এলাকা যেমন হারিয়েছে তার আবাসিক রূপ, তেমন যানজট সহ নানা সমস্যায় নাকাল নগরবাসী। এমন পরিপ্রেক্ষিতে আবাসিক এলাকায় বাণিজ্যিক ব্যবসা পরিচালনা বিষয়ে করণীয় ঠিক করতেই ব্যবসায়ীদের নিয়ে সোমবার আলোচনায় বসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমি যদি একটা হাসপাতাল আজকে এখানে করি 300 বেডের, তারপরের দিন এটা সেটা আপনারা নানান সমস্যা তৈরি করবেন, বলবেন যে এটা হয় নাই, এখান দিয়ে হয় নাই। সে রাজক দেখে না কেন 5 কাঠা বিল্ডিং এ 20 তলা বিল্ডিং হয়? উত্তরায় কোনো হসপিটালের জন্য কোনো জায়গা রাখা হয় নাই, কোনো কাঁচা বাজারে কোনো জায়গা নাই। আজকে এই রোডের মাথায় কিছু দোকান বসে, পুলিশ এবং কিছু লোকজনের যোগসাজশে কয়দিন চলে, তারপরে আবার পুলিশ পিটান শুরু করে, জনগণ মার খায়, ওই দোকানদারও মার। আবাসিক এলাকায় কি কি থাকা দরকার এটা যদি আপনারা আমাদেরকে একটা পলিসি দিয়ে নির্ধারণ করেন। পার্কিং এর জায়গায় গড়ে তোলা বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে 1 মাসের সময় বেঁধে দেন মেয়র আনিসুল হক। আর ধানমন্ডিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান মুক্ত ঘোষণার দাবি জানান দক্ষিণের মেয়র সাইদ খোকন। আমাদের ধানমন্ডি এলাকাতে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে 2টা কমার্শিয়াল অফিস, 4টা হয়তো বাসাবাড়ি। সেই অফিসগুলোকে কিন্তু আমরা উচ্ছেদ করে দিতে পারি। আমার মনে হয় না এর জন্য খুব একটা বেশি আপনার ডিসকাশনের প্রয়োজন রয়েছে। যারা বেসমেন্টে ব্যবসা করছেন দয়া করে বেসমেন্ট খালি করে ফেলুন, আমাদের যেন ভাঙতে না হয়। আমরা কিন্তু ভেঙে দেব যদি খালি না করেন, এবং আগামী 1 মাসের মধ্যে দয়া করে বেসমেন্ট খালি করে ফেলবেন। রাজধানীর এসব নানা অব্যবস্থাপনার জন্য রাজুককে দায়ী করে পূর্তমন্ত্রী বলেন, বাড়ির মালিকরা পার্কিং এর জায়গা না রাখলে তাদের বাধ্য করা হবে। একটা এলাকা দেখলাম পুরো আপনার গাড়ির একটা শোরুম। হাউ ক্যান ইট বি? পারমিশন নিয়েও যারা পার্কিং রাখে নাই তাদেরকে অবশ্যই আমরা বাধ্য করব পার্কিং এর ব্যবস্থা রাখার জন্য। মন্ত্রী বলেন, শুধু ধানমন্ডি নয়, গুলশান, বনানী, বারিধারা সহ আবাসিক এলাকাগুলো থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাতিরপুলে একটি বহুতল ভবনে আগুন লেগে একটি টাইলসের অফিস সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, সোমবার রাত 10:30টার দিকে হঠাৎ করেই মেহের টাওয়ার নামে 16 তলা ভবনের 8 তলায় একটি অফিসে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় আগুন বেড়ে গেলে আরও 9টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে প্রায় আধা ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ভবনটিতে 8 তলা পর্যন্ত অফিস থাকলেও ওপরে বাকি তলা ছিল আবাসিক। আগুনের বিভিন্ন তলা থেকে হুড়োহুড়ি করে বের হয়ে আসেন বাসিন্দারা। তবে আতঙ্কিত হয়ে 2 জন জ্ঞান হারান। এছাড়া হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনটা যখন লাগে তখন আমরা ছিলাম বাসায়, তখন আমরা খেলা দেখতেছি সবাই, তখন হঠাৎ করে উপর থেকে গ্লাস ভাঙে নিচে পড়তেছে, নিচে পড়ার সময় দেখে জুরজুর করে তখন আমরা সবাই জানালা দিয়ে তাকায় দেখছি, মনে হয় মারামারি লাগছিল। তখন পাশের বিল্ডিং এ আগুনের লিলি হাঁস দেখে তখন সবাই হইয়া করে চিল্লার করতে চিল্লার শুরু। তারপর লোকজন নিচে এসে দেখে যে এখানে ভরপুর ভাবে আগুন লেগে গেছে। রান্নার চুলার আলামত পেলাম এবং বিদ্যুতের শর্ট সার্কিট এরকম একটা আলামত আছে। তবে অফিসটা হলো টাইলস ইম্পোর্ট করে এরকম একটা অফিস। এইখান থেকে আগুনের সূত্রপাত। 8 ফ্লোরে লোক ছিল, সব লোকজন ছাদে চলে গেছে, তারা একটা নিরাপদ সুন্দর জায়গায় চলে গেছে। আর প্লাস বাদ বাকি লোক কিছু নিচে নেমে চলে আসছে। ইনশাআল্লাহ আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করা হয়েছে। একটা রুমের মধ্যেই সীমাবদ্ধ ছিল আগুন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের 3য় ধাপ থেকে একাধিক স্থানে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের জানান, প্রার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কমিশন। কিছু কিছু জায়গায় অভিযোগ রয়েছে যে জমা দিতে বাধা দিয়েছে মনোনয়নপত্র। সেই ক্ষেত্রে আমরা এখন নতুন করে চিন্তা করছি যে পরবর্তী যে ফেজগুলো থাকবে, আরও 5টা ফেজ আপাতত রয়েছে, সেগুলো যে যাতে মানুষ এই অভিযোগটা না করতে পারে সেইটা বন্ধ করার জন্য আমরা মূলত একাধিক জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টা চিন্তা করছি, যদিও এখনও এটা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গাড়ি ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন, রমনা এবং শাহবাগ থানায় করা 7 মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুকে জামিন দিয়েছেন আদালত। বেশ কিছুদিন পলাতক থাকার পর সোমবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপির এই নেতা। পরে শুনানি শেষে সবগুলো মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেন। গত বছর জানুয়ারিতে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর কয়েকটি স্থানে গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে পুলিশ।
এবার প্রবাসের খবর। নিউ ইয়র্কে বইমেলার নামে বাহারি পণ্যের স্টল দেয়ায় একে প্রহসন উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসীরা। দুদিনব্যাপী মেলার শেষ দিনে বইয়ের স্টল বসেছে মাত্র 3টি। 2টি খাবারের স্টল ছাড়াও পুরো মেলা জুড়ে দেখা গেছে প্রায় ডজন খানেক শাড়ি এবং গহনার স্টল। 21-এর চেতনার নামে এমন প্রতারণায় দেশের একটি বেসরকারি ব্যাংক এবং কয়েকটি প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের পৃষ্ঠপোষকতার সমালোচনা করেছেন প্রবাসীরা। মুক্তধারার আয়োজনে 25 বছর ধরে এই মেলা আয়োজনের দাবি করা হলেও এটি বই মেলা কিনা সেই প্রশ্ন তুলেছেন সেখানকার বইপ্রেমীরা। তবে আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার মেলায় পর্যাপ্ত বইয়ের দোকান থাকার দাবি করেছেন। বইমেলায় এসে কি আর বলবো, বইমেলা তো দেখছি না, শাড়ির দোকান দেখছি। বই নিয়ে কোনো আলোচনাও দেখছি না, কিছু না, তো শাড়ি মেলা বললেই তো হয়। এই ডাচ বাংলা পৃষ্ঠপোষকতা করছে, বড় বড় কোম্পানি সবসময় বইমেলাকে পৃষ্ঠপোষকতা করে, কেন দেশে যায় ওরা ভাবটাপ দেখায় যে এটা একটা বিশাল কিছু। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা প্রাইভেট ব্যাংক থেকেই বোধ হয় সম্ভবত একটা ভালো অর্থের যোগান দেওয়া হয়েছে বইমেলা, কিন্তু সেই তুলনায় কিন্তু এটা দায় সারা গোছের একটা কিছু হয়ে গেছে। আমার মনে হচ্ছে যদি কাপড়ের স্টলগুলো যদিও বইয়ের স্টল হতো আমরা অনেক বেশি আনন্দিত হতাম। 85টার মতো নতুন বই এখানে এসছে, প্রায় 6টি বইয়ের স্টল হয়েছে। নিউ ইয়র্কের যারা বই নিয়ে কাজ করেন বা প্রবাসী লেখকদের একটা আলাদা বই স্টল হয়েছে, যেখানে 145টা বই স্থান পেয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানোর দাবি বাস্তবায়নে ফ্রান্সের 50টি সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছে প্যারিস বাংলা প্রেস ক্লাব। রোববার বিকেলে প্যারিসের গার্ড দো নেট প্যারিজিয়ান রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবু তাহিরের সভাপতিত্বে সভায় প্রবাসে বাংলাদেশিদের বিভিন্ন আঞ্চলিক এবং সামাজিক সংগঠনের নেতারা মতবিনিময় করেন। এ সময় প্যারিস বাংলা প্রেস ক্লাবে উত্থাপিত দাবির প্রতি সমর্থন জানিয়ে তা বাস্তবায়নের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন বক্তারা। এ লক্ষ্যে শিগগিরই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করার বিষয়ে একমত হন তারা। সৌদি আরবের মুজাম্মা কেবলাতাইন শাখা যুবলীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা এবং শাখা নেতৃবৃন্দের পরিচিতি সভা আয়োজন করা হয়। মদিনার স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মদিনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল হুদা আলমগীর। সংগঠনের সভাপতি নুরুন নবী মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হুদার সঞ্চালনায় বক্তারা বলেন, মাতৃভাষা বাংলার যথাযথ মর্যাদা প্রদান করা সকলের নৈতিক দায়িত্ব। শেষ হলো বাঙালির প্রাণের অমর 21শে গ্রন্থমেলা। শেষ দিন হওয়ায় বইমেলায় ছিল উপচে পড়া ভিড়। শুরুতে কিছুটা ফাঁকা থাকলেও বিকেলের পর থেকে শেষ মুহূর্তের বেচা কেনায় দম ফেলার ফুরসত ছিল না পাঠক এবং বিক্রেতাদের। আর বই মেলার সমাপনী অনুষ্ঠানে মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাঙালি আর বাংলা ভাষার জন্য অমর 21শে গ্রন্থমেলা যেমনিভাবে আনন্দের তেমনি অহংকারেরও বটে। সোমবার শেষ দিন মেলার দ্বার খোলার সাথে সাথে বিপুল সংখ্যক বইপ্রেমী মেলা প্রাঙ্গণে ভিড় করেন। এবছর লিপিয়ার হয় একদিন বাড়তি সময় পাওয়ায় এবং মেলার সার্বিক আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। হুমায়ুন আহমেদের বই আছে, জাফর স্যারের বই। আমরা শেষ দিন যেহেতু আমরা সবাই ফ্রেন্ড আসছি স্কুল থেকে, বই কিনবো। পরিবর্তন হয়েছে এবং নিরাপত্তাটা ব্যাপারে বলবো যে বেশ উন্নতি হয়েছে। বই যে একটা জ্ঞানের বিষয়, বই যে একটা মানে একটা নির্ভেজাল বন্ধু, এখানে এটাই বোঝা যায়। হকারবিহীন একটা বইমেলা ছিল, এখানে কোনো হোটেল ছিল না এবং স্বাচ্ছন্দ্যবোধের মধ্য দিয়ে আমরা বই সংগ্রহ করতে পেরেছি। মেলা শেষ হলেও বইয়ের পাঠক বৃদ্ধিতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত লেখক ও প্রকাশকদের। সবচেয়ে যেটি আমাদের ভালো লেগেছে যে প্রচুর পরিসর বৃদ্ধি পেয়েছে মেলার এবং প্রচুর নতুন প্রকাশক এসেছেন। অনেক নতুন লেখকের জন্ম দিয়েছে আমাদের এই মেলাতে আসলে লেখকরা পরিচিত হয়, উদ্ভাসটা হয়, তারা বিকশিত হয় আসলে মেলার পরে। গত 2-3 বছরের তুলনায় এই বইমেলাতে খুবই ভালো হয়েছে। মেলার শেষ দিন রীতি অনুযায়ী গ্রন্থমেলার আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেছেন, সৌন্দর্য ও ব্যাপ্তিতে অন্য বছরের তুলনায় এগিয়ে রয়েছে এবারের মেলা। আমাদের যারা পুস্তক প্রেমী, যারা পুস্তক ক্রেতা, আমাদের যারা লেখক, যারা প্রকাশক, তাদের প্রত্যাশার অনেকটাই আমরা পূরণ করতে পেরেছি। আর প্রতিবারই আমরা চেষ্টা করেছি কিছু না কিছু ভালো করতে।
আগামীবার আমরা এই মেলার পরে পরেই আমরা মিটিং করি সাধারণত, সেটা করে আমরা আবার ঠিক করবো যে কোথায় কোথায় আমাদের ত্রুটিগুলো রয়ে গেছে, সেগুলো আমরা আবার আগামীবার সেগুলো সংশোধন করব। 21কে ঘিরে ভাষার মাসে আমাদের প্রাণের মেলা প্রতিবারই ঘুরে ফিরে আসে। আমাদের মননশীলতা, সৃষ্টিশীলতা আর মানবিকতা শানিত করতে এই মেলা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তাই অমর 21 গ্রন্থমেলা সারা বছর আমাদের প্রেরণা দিয়ে যাবে, এমনটাই আশা লেখক, পাঠক ও প্রকাশকদের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ মিশনে বড় ধাক্কা খেল টাইগাররা। চোটের কারণে টুর্নামেন্টে আর খেলতে পারবেন না কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান। তবে স্বস্তির খবর, মুস্তাফিজের জায়গায় দলের ডাক পেয়েছেন ওপেনার তামিম ইকবাল। বিসিবি থেকে বিষয়টি এখনও নিশ্চিত করা না হলেও বিভিন্ন সূত্রে এ খবর জানা গেছে। সোমবার দলীয় অনুশীলন না থাকলেও পাক বোলিং অ্যাটাকের বিরুদ্ধে সফল হতে কোচ হাথুরু সিংহের অধীনে ব্যাটিং অনুশীলন করেন তামিম, মুশফিক এবং সৌম্য। লঙ্কা বধের পর টাইগাররা সম্ভাবনা জাগিয়ে তুলেছে এশিয়া কাপের ফাইনালে খেলার। শক্তিশালী পাকিস্তানকে হারাতে পারলেই সত্যি হবে সেই স্বপ্নের। তবে তার আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেইন আরো গুরুতর হয়ে উঠেছে মুস্তাফিজের। তাই এশিয়া কাপের পরে ম্যাচগুলোতে তাকে আর পাওয়া যাবে না। আসলে শেষটায় কাটার মাস্টারের বদলি হচ্ছেন তামিম ইকবাল। সদ্য ভূমিষ্ঠ পুত্র সন্তানের মুখ দেখে দেশে ফিরেই সরাসরি মিরপুরের ইনডোরে অনুশীলনে নেমে পড়েছেন তামিম ইকবাল, সাথে কোচ চান্ডিকা হাথুরু সিংহে। এশিয়া কাপে বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওপেনিং জুটি। তাই দলে তামিমের অন্তর্ভুক্তি নিশ্চয়ই স্বস্তি ফেরাবে টিম ম্যানেজমেন্টে। অনুশীলন শেষে দেশসেরা এই ড্যাশিং ওপেনারকে পুত্র সন্তানের পিতা হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিকরা। বাংলাদেশে ব্যাটিং এর বড় স্তম্ভ মুশফিক। তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মিস্টার ডিপেন্ডেবল রান খরায় থাকায় বেগ পেতে হচ্ছে মিডল অর্ডারকে। তাই পরের ম্যাচগুলোতে রানে ফিরতে ব্যক্তিগত অনুশীলনে মুশির চেষ্টা ভুলগুলো শুধরে নেবার। ফাইনালের পথে এগিয়ে যেতে বাংলাদেশের জন্য বড় বাধা হতে পারে পাকিস্তানের বোলিং অ্যাটাক, বিশেষ করে মোহাম্মদ আমিরের স্পেল। পাক বোলারদের মোকাবেলা করতেই হাথুরুর স্কুলে ব্যাটিং নিয়ে আরো বেশি মনোযোগী অফ ফর্মে থাকা সৌম্য সরকার। রানের জন্য লড়ছেন এই ওপেনার। পাকিস্তানকে হারাতে যে ব্যাটিং এ ভালো না করলেই নয়। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এদিকে টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে 7 উইকেটে হারিয়েছে পাকিস্তান। মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাইমন আনোয়ারের ব্যাটিং দৃঢ়তায় 6 উইকেট হারিয়ে 129 রান করে মধ্যপ্রাচ্যের দলটি। জবাবে ব্যাট করতে নেমে শোয়েব মালিক এবং উমর আকমলের অপরাজিত হাফ সেঞ্চুরির উপর ভর করে 3 উইকেট হারিয়ে 8 বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় আফ্রিদিরা। পাকিস্তানি পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সূচনাটা একেবারেই ভালো হয়নি আরব আমিরাতের। স্কোরবোর্ডে 12 রান তুলতেই তারা হারিয়ে বসে টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে। এরপর দলের হাত ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান সাইমন আনোয়ার। এক প্রান্ত আগলে রেখে 42 বলে খেলেন 46 রানের এক দারুণ ইনিংস। দলীয় 72 রানে ইরফানের শিকার হয়ে ফেরেন তিনি। এরপর মোহাম্মদ উসমানের 21 এবং অধিনায়ক আমজাদ জাভেদের অপরাজিত 27 রানের সুবাদে 129 রানের সম্মানজনক স্কোর পায় আকিব জাভেদের দল। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তানও। দলীয় 17 রানেই 3 উইকেট হারালে মহা বিপদের পরে ওয়াকার ইউনুসের দল। চতুর্থ উইকেটের রেকর্ড 114 রানের জুটি গড়ে পাকিস্তানের জয়ের রাস্তা পরিষ্কার করেন ওমর আকমল এবং শোয়েব মালিক। আকমল 50 এবং মালিক 63 রান করে অপরাজিত থাকেন। আরব আমিরাতের অধিনায়ক আমজাদ 36 রানে নেন 3 উইকেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 71-এর মার্চেই রূপ নেয় মুক্তিযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি। মুক্তির ডাক দেন বঙ্গবন্ধু। শোষণ থেকে মানচিত্রকে বাঁচাতে পাক সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঙালি। বিএনপির জঙ্গিবাদী কর্মকাণ্ডের কারণে স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে সংসদে প্রধানমন্ত্রী। 15 মার্চের মধ্যে রাজধানীর সব বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার তথ্য এবং ছবি থানায় জমা দেবার নির্দেশ ডিএমপির। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতার আহ্বান। রাজধানীর রামপুরায় ভাই বোনের অস্বাভাবিক মৃত্যু, প্রাথমিক ধারণা খাদ্যে বিষক্রিয়া। ময়নাতদন্তের পর জানা যাবে বলছেন চিকিৎসক। এবং ইনজুরির কারণে এশিয়া কাপে আর খেলছেন না কাটার মাস্টার মুস্তাফিজ। দলে ফিরলেন তামিম ইকবাল।
এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি এবং সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।